টেলিফোনের কয়েক দশক আগে এবং ইন্টারনেটের একক শতাব্দী আগে টেলিগ্রাফ ছিল দূরদূরান্ত যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা মূলত বৈদ্যুতিক তারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সংকেত বা বার্তা পাঠানো হতো। তবে সেই সময় টেলিগ্রাফ যোগাযোগ শুধুমাত্র একক ভূখণ্ডকে সংযুক্ত করত। মহাসাগর পাড়ি দিয়ে অন্য ভূখণ্ডে বার্তা পাঠানো যেত না। যেমন ইউরোপ থেকে এশিয়া টেলিগ্রাফ তার দ্বারা সংযুক্ত করা গেলেও আমেরিকা বাদ পড়ে যাচ্ছিল, মূলত মাঝখানে থাকা মহাসমুদ্রের কারণে, যা ছিল সেই সময়কার সবথেকে বড় সমস্যা। এরপর 1854 সালে সাইরাস ওয়েস্টফিল্ড নামক একজন আমেরিকান ব্যবসায়ী টেলিগ্রাফ তার ব্যবস্থাতে আমূল পরিবর্তন ঘটায়। তিনি আটলান্টিক মহাসাগরের তলদেশ জুড়ে এই কেবল তারগুলিকে বিছিয়ে দেয় এবং একটি মহাদেশের সাথে অন্য মহাদেশের সংযোগ স্থাপন করে। ফলে সাইরাস রাতারাতি আন্তর্জাতিক হিরোতে পরিণত হয়। তবে এরপর পৃথিবীতে আধুনিকতার ছোঁয়া লাগে। 20 শতক জুড়ে কেবল নেটওয়ার্কগুলি প্রসারিত হয় এবং প্রযুক্তির বিকাশ টেলিগ্রাফ ব্যবস্থাকে প্রতিস্থাপিত করে টেলিফোন দ্বারা। তারপর ডিজিটাল ডেটা অ্যানালগ সংকেতগুলিকে প্রতিস্থাপন করে এবং ইন্টারনেটের আবিষ্কার হয়। যদিও প্রথম দিকে ট্রান্স আটলান্টিক কেবল তারগুলি প্রতি মিনিটে কয়েকটি শব্দ প্রেরণ করতে পারত, কিন্তু আজ ফাইবার অপটিক কেবলগুলি কয়েক সেকেন্ডে কয়েকশো টেরাবাইট ডেটা সরবরাহ করে, যা সমুদ্রের তল বরাবর একটি দেশের ইন্টারনেটকে অন্য দেশের সাথে সংযুক্ত করে। একটি অনুমান অনুসারে সারা বিশ্বে 8,50,000 মাইলেরও বেশি কেবল তার সমুদ্রের তলদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে, যার ব্যাস এবং ধরন ভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য হয়ে থাকে। কিছু ইন্টারনেট সংযোগ এবং কিছু শক্তির স্থানান্তর। যদিও কেবল তারগুলি অত্যন্ত উন্নত প্রযুক্তিতে তৈরি এবং বিছানো হয়, তবে সময়ের সাথে সাথে এই তারগুলি মেরামতের প্রয়োজন পড়ে, যে মেরামত প্রক্রিয়া পৃথিবীর সবথেকে কঠিন কাজগুলির মধ্যে একটি। সুতরাং ডুবুরিরা জীবন বাজি রেখে এই কাজগুলি করে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি সমুদ্রের তলদেশে এই কেবল তারগুলি কিভাবে বিছানো হয় এবং নষ্ট হলে কি ভয়ঙ্কর উপায়ে মেরামত করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত একটি ছোট্ট বসতি আরান দ্বীপপুঞ্জ। এত ছোট আকারের কারণে এই অঞ্চলে ইন্টারনেট এবং বিদ্যুৎ সংযোগ মূল ভূখণ্ড থেকে তারের মাধ্যমে সমুদ্র তলদেশ বরাবর সরবরাহ করা হয়। তবে 2016 সালে এই সাবসি কেবল তারগুলির একটি ফেটে গিয়েছিল, যা মূলত দ্বীপপুঞ্জের সমস্ত শক্তি সরবরাহকে বিচ্ছিন্ন করে দেয়। সুতরাং একটি কেবল মেরামত কোম্পানি ইএসবি ইন্টারন্যাশনাল তাদেরকে ডাকা হয় ক্ষতিগ্রস্ত তারটি মেরামত করার জন্য। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হলে ডুবুরিদের সমুদ্রের তলদেশে ডুব দিতে হতো এবং 500 মেগাওয়াট শক্তি সম্পন্ন তারটি ওখানে থেকেই ঠিক করতে হতো। যদিও এই কাজটি সম্পূর্ণ করার জন্য ইএসবি কোম্পানির বিশেষ প্রশিক্ষিত কর্মী থাকে, যারা বছরের পর বছর পুল বা অন্যান্য সিমুলেটেড পরিবেশে প্রশিক্ষণ নিয়েই কাজে নিযুক্ত হয়। এমনকি বিভিন্ন কঠিন প্রশিক্ষণ থাকা সত্ত্বেও এই কাজ কখনো কখনো তাদের কাছেও কঠিন হয়ে পড়ে। টেকনিক্যালি যদি দেখা হয়, আন্ডারসিয়ে এই কাজটি সম্পূর্ণ করতে তারা দুটি অর্ধেক বিশিষ্ট আবাসস্থলকে সমুদ্রের নিচে প্রবেশ করায় এবং দুটি অর্ধেক আবাসস্থলের মাঝখানে ছিন্ন তারটিকে রেখে স্ক্রু টাইট করে একটি কক্ষ তৈরি করা হয়। এরপর ওই কক্ষটি জল পাম্প মেশিন দ্বারা শুষ্ক করা হয়, যার বাইরে দাঁড়িয়ে ডুবুরিরা গ্লাভস ব্যবহার করে শুষ্ক পরিবেশে ছিন্ন তারটিকে সঠিক এবং নিরাপদে মেরামত করতে পারে। ব্যাপারটা শুনতে যদিও সহজ মনে হতে পারে, কিন্তু সমুদ্রের নিচে জলের চাপ এবং 500 ওয়াট শক্তির ভয়ঙ্কর রূপ যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। তবে এই মেরামতের পাশাপাশি হাজার হাজার মাইল কেবল তারগুলিকে সমুদ্রের তলদেশে ইনস্টল করার জন্য কোম্পানিগুলিকে বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি এবং প্রকৌশল ব্যবহার করতে হয়, যার ফলে একটি মূল ভূখণ্ড থেকে অন্য একটি দ্বীপে ইন্টারনেট বা বিদ্যুৎ পৌঁছানো যায়। যেমন ভারতবর্ষের মূল ভূখণ্ড চেন্নাই থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপ আন্দামান নিকোবরে 2313 কিলোমিটার এই অপটিক্যাল কেবল বিস্তীর্ণ, যে দায়িত্বটি পালন করে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বিএসএনএল, যার ফলে তারা উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে। একই রকম একটি কোম্পানি বোসক্যালিস সাবসি, যারা ইন্টারন্যাশনালভাবে এই কাজের সাথে যুক্ত রয়েছে। তারা 1000 কিলোমিটার এই তারকে বিছানোর জন্য বিশেষ এক প্রকার জাহাজের ব্যবহার করে থাকে। যেমন এই জাহাজগুলির উচ্চতা সমুদ্রের জলের সাথে প্রায় সমতল, যা ক্রু এবং সরঞ্জামগুলিকে বিশেষ কোনো ঝুঁকি ছাড়াই তীরে দাঁড়িয়ে বা সমুদ্রের মাঝখানে উভয় পরিস্থিতিতে কাজটি সম্পাদন করতে দেয়। এছাড়াও জাহাজটির মাঝে 5000 টন ধারণ করতে পারে এমন একটি বিশেষ ঘূর্ণায়মান তারের টার্ন টেবিলও রয়েছে, যে ঘূর্ণায়মান চাকাটি সমুদ্রের তলদেশে তার বিছানোর গতিকে সামঞ্জস্য রাখে, ঠিক যেমন গতিতে জাহাজটি সামনের দিকে এগিয়ে চলছে। একটি সুষ্ঠু এবং স্বাভাবিক গতি বজায় রাখা হয় যেন মাঝপথে কোনো ব্যাঘাত না ঘটে, যে কারণে এই জাহাজগুলির গতিপথ পূর্ব নির্ধারিত থাকে এবং সেই পথেই জাহাজটি ভ্রমণ করে। এগুলি সবই সাধারণত কোনো বড় প্রাকৃতিক বাধা এড়াতে ডিজাইন করা হয়
যা তারের ফেটে যাওয়া বা ব্যর্থ হওয়া থেকে আটকায়। এরপর কেবল বিছানোর দ্বিতীয় পর্যায়ে আসার পর একটি বিশেষ উইঞ্চ মেশিন জলে নামানো হয়, যার দ্বারা তারগুলি একটি পাইলনের মাধ্যমে পৃষ্ঠ পর্যন্ত টানা হয় এবং নিচের মাটিতে তারগুলিকে স্থাপন করার জন্য একটি বিশেষ লাঙলও ব্যবহার করা হয়, যে লাঙলটি উইঞ্চ মেশিনের সাথে যুক্ত থাকে এবং এটি চলার সাথে সাথে তারগুলিকে মাটিতে পুঁতে দেয়। পুঁতে দেওয়া হয় কারণ অগভীর বালুকাময় জলে তারগুলিকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য। যাই হোক, সমুদ্রের তলদেশে ইন্টারনেট তারগুলি ছাড়াও সমুদ্রের তীরের বায়ুকল ক্রমশ গোটা বিশ্বের অগ্রগতিতে অবদান রাখছে, কারণ বোসক্যালিসের মতো কোম্পানি দ্বারা তৈরি এই বায়ুকল প্রকৃতি থেকে শক্তি উৎপন্ন করে মানব সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এটি তৈরির চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। ইন্টারনেট কেবলগুলির মতোই এর ইনস্টলেশন প্রক্রিয়াও অনেকটা একই রকম হয়ে থাকে। বিশেষ ডিজাইনের কেবল শিপগুলি তারগুলিকে বিছিয়ে দেয় এবং স্থলভাগের আরেকটি দল তারগুলিকে পরীক্ষা করে সাবস্টেশনের সাথে যুক্ত করে। এবং বায়ুকল প্রযুক্তি এমনই একটি প্রযুক্তি যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলির মধ্যে একটি, কারণ হ্রদ বা মহাসাগরের উপরে যখন অসম্ভব গতিতে বায়ু প্রবাহিত হয় তখন এই টারবাইনগুলি ভূমিতে স্থাপনের তুলনায় অনেক বেশি শক্তি উৎপন্ন করে। তবে সেই শক্তি ধারণ এবং স্থানান্তর করার জন্য প্রয়োজন হয় অত্যন্ত উন্নত মানের কেবল তার, যে তারগুলিকে সমুদ্রের তলদেশের অত্যন্ত জটিল এবং কঠোর পরিবেশে অক্ষত থাকাটা গুরুত্বপূর্ণ। সুতরাং এই তারগুলিকে ভালো উত্তাপযুক্ত এবং ভূমিতে ব্যবহারের তুলনায় অনেক গুণ বেশি টেকসই বানানো হয়। তার কোম্পানিগুলি সাধারণত প্রাথমিক অবস্থায় একক তারগুলিকে সুরক্ষিতভাবে তৈরি করার পর মেশিনের মাধ্যমে তারগুলিকে টেনে পরীক্ষা করে এবং প্রতিরক্ষামূলক আবরণে মুড়ে দেয়। পরবর্তীতে তারের ওই একক অংশগুলি একটি বড় প্যাকেজিংয়ের সাথে অত্যন্ত শক্তিশালী উত্তাপযুক্ত কভারে আবদ্ধ হয়, যা 10-20 বছরেও সাধারণ কোনো আঘাত তারগুলিকে সেভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে না। কিন্তু বাই মিস্টেক যদি কোনো তার ছিঁড়ে যায় বা মেরামত করার প্রয়োজন পড়ে তখন আসে সেই কঠিন কাজের পালা। এই ক্ষেত্রে সমুদ্রের গভীরতা সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়, কারণ একজন কমার্শিয়াল ডাইভার শুধুমাত্র মহাসমুদ্রের 100 ফুট গভীরতায় যেতে পারে। সব ডাইভার সমুদ্রতলের চাপকে সহ্য করার ক্ষমতা রাখে না। তবে যদি কখনো ডুবুরিদের আরও গভীরে যেতে হয় তখন স্যাচুরেশন ডাইভারদের বিশেষ দলকে ডাকা হয়। স্যাচুরেশন ডাইভিং এমন একটি কৌশল যা ডাইভারদের অত্যন্ত উন্নত দলকে 100 ফুট বা তার অনেক বেশি গভীরতায় কাজ করার অনুমতি দেয়। প্রকৃতপক্ষে এই সমস্ত ডুবুরিরা কোনো নেতিবাচক প্রভাবের সম্মুখীন ছাড়াই 2000 ফুটেরও বেশি গভীরতায় পৌঁছাতে পারে। তবে যদিও সেই ক্ষেত্রে আগে থেকেই তারা প্রশিক্ষণ নিয়ে থাকে এবং এই স্যাচুরেশন শব্দটি তাদের প্রশিক্ষণের সেই ফলাফলকে বোঝায় যে অনুশীলনে তারা প্রচণ্ড গভীরতায় শরীরের সমস্ত টিস্যুকে জলচাপের সাথে ভারসাম্য রাখতে পারে। প্রতিটি ডাইভের আগে এই দলকে 1 মাসের মতো একটি বিশেষ চাপ চেম্বারে অনুশীলন নিতে হয়, যেখানে থাকাকালীন সময় তাদের হিলিয়াম এবং অক্সিজেন মিশ্রণ শ্বাস গ্রহণ করতে হয়, কারণ সমুদ্রে যত নিচে যাওয়া হয় তত ধীরে ধীরে চাপ বৃদ্ধি পেতে থাকে। এবং যখন তারা পরবর্তী অপারেশন শুরু করার জন্য প্রস্তুত হন তাদেরকে একটি চাপযুক্ত বেল্টে প্রবেশ করানো হয় এবং 6 ঘন্টার ব্যবধানে তাদেরকে কর্মক্ষেত্রে নামিয়ে দেওয়া হয়। এছাড়াও উপসাগরীয় অঞ্চলগুলিতে যখন কোনো ধাতু কাঠামো দীর্ঘদিন ধরে স্থাপন করে থাকে তখন সময়ের সাথে সাথে লবণাক্ত পরিবেশ থেকে ক্ষয়, প্রাণীর কার্যকলাপ এবং অণুজীবের বৃদ্ধি কাঠামোগুলিকে জরাজীর্ণ করে তোলে। তখন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত কাঠামো মেরামত করতে সামুদ্রিক ঠিকাদারদের একটি দলকে হায়ার করে, যারা গভীর সমুদ্রে ওয়েল্ডার ব্যবহার করে জরুরি মেরামত এবং সংস্কার করে থাকে। তারা আন্ডার ওয়াটার মেশিনের মাধ্যমে ক্ষত স্থানটিকে ঝালাই করে এবং পরবর্তী ক্ষয় থেকে রক্ষা করে। এই আন্ডার ওয়াটার ওয়েল্ডিং কাজটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি কাজ, তাই এটি সর্বোচ্চ বেতনের কাজগুলির মধ্যে একটি, কারণ এটির জন্য বেশ কয়েকটি পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। তবে এই ক্ষয় বা অণুজীবের আক্রমণ শুধুমাত্র জলের নিচের কাঠামোর জন্য নয়, জাহাজ শিল্পেও এটি বড় একটি ক্ষতি। যেমন এই সমস্যা উন্নত বোটের দেওয়াল এবং জাহাজের প্রোপেলারগুলিতেও হয়ে থাকে। যেমন দীর্ঘদিন জলের নিচে থাকার কারণে মরিচা ধরা বা অণুজীবের আক্রমণ। সেই ক্ষেত্রে ডুবুরিদের দল হ্যান্ড হেল্ড ওয়াটার সেফ গ্রাইন্ডার দিয়ে প্রোপেলারগুলি পরিষ্কার করে তোলে। এই বৃহত্তর প্রোপেলারগুলির মধ্যে অনেকগুলি 25 ফুট পর্যন্ত ব্যাস হতে পারে, যার আয়তনের পরিপ্রেক্ষিতে গোটা কাজটি সম্পূর্ণ করতে বা পলিশ করতে প্রায় ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। বিভিন্ন জাহাজ কোম্পানি সুপারিশ করে এই পলিশ প্রক্রিয়া প্রতি 3 থেকে 6 মাসে পুনরাবৃত্তি করতে হয়, যা ধাতু ক্ষয় থেকে বাঁচার সর্বোত্তম উপায়। ডুবুরিরা ঘন্টার পর ঘন্টা ধরে জাহাজের প্রোপেলার এবং জাহাজের দেওয়ালগুলিকে গ্রাইন্ডার ব্যবহার করে পরিষ্কার চকচকে করে তোলে, যা করতে জীবনের ঝুঁকি নিতে হয়। সমুদ্রতলের এই কাজগুলির মধ্যে কোনটি আপনার কাছে বেশি ভয়ঙ্কর বলে মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।